সময়ের চাকা ঘুরে বদলে যায় দৃশ্যপট, কিন্তু যা হারায় না তা হলো মানুষের শেকড়ের টান আর সংস্কৃতির শুদ্ধ ধারা। দর্শক, এটিএন বাংলার নিয়মিত আয়োজন পরিবর্তনের আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মানসুরুল হক। দর্শক, এই পর্বটি সাজিয়েছি ভিন্ন আঙ্গিকে, তাই আমাদের এবারের গন্তব্য লালমনিরহাট। ঢাকা থেকে লালমনিরহাট যাতায়াতের প্রধান মাধ্যম হল বিমান, ট্রেন ও বাস। লালমনিরহাট বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর হয়ে বাস, ট্রেন বা অন্যান্য যানবাহনে লালমনিরহাট যেতে পারবেন খুব সহজেই। দর্শক, যেই জেলার এক পাশে তিস্তা আরেক পাশে ধরলা, আমরা এখন প্রবেশ করছি সেই জেলা লালমনিরহাটে। চলুন ওই জেলার কার্যক্রম দেখি। দর্শক, পরিবর্তন মানেই নতুন কিছু, পরিবর্তন মানেই শেকড়ের সন্ধানে ছুটে চলা। আর সেই ধারায় আজ এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান পরিবর্তন নিয়ে আমরা হাজির হয়েছি ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লালমনিরহাটে। উত্তরবঙ্গের এক অবহেলিত জনপদ লালমনিরহাট। যে মাটির পরতে পরতে মিশে আছে বঞ্চনা আর তিস্তার ভাঙনের দীর্ঘ ইতিহাস। কিন্তু এই বালুচরের বুক থেকেই উঠে এসেছেন এমন একজন মানুষ, যিনি গত 4 দশক ধরে এই জনপদের স্বপ্নদ্রষ্টা। তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি তিস্তাপাড়ের মানুষের বাঁচার লড়াইয়ের এক অতন্ত্র প্রহরী। তিনি আসাদুল হাবিব দুলু। ছাত্রজীবন থেকেই রাজনীতির হাতে খড়ি। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব তাকে করে তোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক অবিসংবাদিত নেতা। দুলু জানতেন, কেবল স্লোগান দিয়ে সমাজ বদলানো যায় না। তাই তিনি শিক্ষার আলো ছড়াতে বাবার নামে প্রতিষ্ঠা করেছেন কলেজ, মায়ের নামে স্কুল। ঝরে পড়া মেয়েদের শিক্ষার দায়িত্ব নিয়ে তিনি প্রমাণ করেছেন রাজনীতি মানে সমাজ সংস্কার। শিক্ষানুরাগী এই নেতা তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় নিরন্তর উৎসাহ দিয়ে যাচ্ছেন। লালমনিরহাটের প্রতিটি ধূলিকণায় আজ উন্নয়নের ছোঁয়া। লালমনিরহাট জেনারেল হাসপাতাল থেকে শুরু করে নার্সিংহোম, আধুনিক রেল স্টেশন থেকে আলোকিত রাজপথ সবই তার অক্লান্ত পরিশ্রমের ফল। লালমনিরহাটের 5 উপজেলার 16 লাখ মানুষের চিকিৎসা সেবায় একমাত্র ভরসার স্থল লালমনিরহাট সদর হাসপাতাল। এই হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন আসাদুল হাবিব দুলু। শিশু পার্ক নির্মাণ করে শিশুদের মুখে হাসি ফুটিয়েছেন
সাব রেজিস্ট্রার কার্যালয় ও জেলা প্রশাসক কার্যালয়ের আধুনিকায়ন করে প্রশাসনিক গতি ত্বরান্বিত করেছেন। রাস্তাঘাট ও অসংখ্য সেতু নির্মাণের মাধ্যমে তিনি বদলে দিয়েছেন এই জনপদের জীবনমান। উন্নত বিশ্বের নামিদামি শহরগুলোর মতো স্ট্রিট লাইটের দৃষ্টিনন্দন আলোয় আলোকিত লালমনিরহাট। এই আলোকসজ্জা শহরবাসীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রাতের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সবাইকে বলতেছে ভাই আমার প্রিয় পূর্ব দৃশ্য সবাই নিচে যান, আমিও নিচে যাচ্ছি। আসাদুল হাবিব দুলুর রাজনৈতিক জীবনের টার্নিং পয়েন্ট জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন। মরুভূমিতে পরিণত হওয়া উত্তরবঙ্গকে বাঁচাতে এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে তার এই লড়াই বিশ্ববাসীর নজর কেড়েছে। তার ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ তিস্তা পারে জড়ো হয়েছিল। সকল বাধা উপেক্ষা করে হাঁটু পানিতে নেমে ন্যায্য অধিকার আদায় আন্দোলন করেছেন আসাদুল হাবিব দুলু। তিস্তার ভাঙনে দিশেহারা মানুষের শেষ আশ্রয়ের নাম আজ আসাদুল হাবিব দুলু। বর্তমানে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের মানুষের ভাগ্য বদল ও কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যদি হয় আমাদের এই অঞ্চলের জন্য, আমরা কৃষি পণ্য থেকে শুরু করি এবং এখানে কলকারখানা যদি করেন তাহলে আমাদের এই এলাকার জন্য আমরা অনেক উপকৃত হব। তিস্তা নদী ভাঙে সবসময়ের জন্য, ভাঙন বেশি, আবাদ কিস্তি মানুষের কম হয়, একটু আবাদ করতে পারে না বেশি, অত বাঁধলেই খুব ভালো হয়। লোন পে হওয়ার পরে খুবই ভালো হয়েছে একটু আমাদের। ঐতিহ্যবাহী তিস্তা নদী পাড়ের মানুষের একসময় গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, মুখে ছিল ভাওয়াইয়া গান। নদী খনন নদী শাসন দুই পার দিলে শক্ত বাঁধন তাইয়ে হইবে আমার উন্নয়ন। সেই তিস্তা নদী এখন শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে লালমনিরহাট সহ উত্তর অঞ্চলের কোটি কোটি মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, কৃষি ও অর্থনীতি চাঙ্গা হবে এবং লাখো লাখো মানুষের কর্মসংস্থান তৈরি হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এখানে আমাদের এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটি পরিত্যক্ত একটি এয়ারপোর্ট পড়ে আছে। সেই এয়ারপোর্টটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের কয়েকটি জেলা এই সুযোগ সুবিধা পাবে এবং আমাদের জীবনমান উন্নয়ন হবে। সামাজিক অপরাধ মুক্ত ও কুসংস্কারহীন সমাজ বিনির্মাণের প্রত্যয়ে নতুন করে যাত্রা শুরু করেছে আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলন। গত 4 জুলাই আলোকিত লালমনিরহাট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসাদুল হাবিব দুলুর উদ্যোগে লালমনিরহাট শুরু হওয়া আলোকিত লালমনিরহাট আন্দোলন শুধু এই জেলায় সীমাবদ্ধ থাকবে না, বরং সারা দেশে ছড়িয়ে পড়বে। আসাদুল হাবিব শুধু একজন রাজনীতিবিদ নন, একজন সংসদ সদস্য নন, একজন মন্ত্রী নন, তিনি এই সমাজ সংস্কারক। তিনি শুধু লালমনিরহাট নয়, তার এই চিন্তা ভাবনাগুলো আমরা যদি বাংলাদেশের সর্বখানে ছড়িয়ে দিতে পারি তাহলে আমরা নিশ্চয়ই বাংলাদেশকে সত্যিকার আলোকিত বাংলাদেশ পরিণত করতে সক্ষম হব। সমাবেশে সভাপতিত্ব করেন আলোকিত লালমনিরহাটের সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল হক প্রধান। এতে মুখ্য আলোচক ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আমি দৃঢ়চিত্তে শপথ করছি যে আলোকিত লালমনিরহাট আন্দোলনের একজন গর্বিত সদস্য। আমি সর্বদা দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আলোচনা সভা শেষে লালমনিরহাট শহরের 100 বছরের প্রাচীন রেলওয়ে MT হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে মিশর মোড় এলাকায় অবস্থিত হামার বাড়িতে এসে শেষ হয়। এই মহতী কার্যক্রমের অংশ হিসেবে আগের দিন লালমনিরহাটে সম্পূর্ণ যৌতুকবিহীন এক চমকালো গণবিয়ের আয়োজন করা হয়, যা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। জেলা প্রশাসক মহোদয়, এই যে লালমনিরহাটে একটা বিশেষ উদ্যোগ আজকে থেকে চালু হলো এবং এটা সমাজে তো নিশ্চয়ই একটা চলমান থাকবে এবং একটা ধারাবাহিক প্রক্রিয়া হবে নিশ্চয়ই। সো এটা ইন্সপায়ার্ড হওয়ার পিছনে আসলে পিছনের রহস্যটা কি, কীভাবে আপনারা ইন্সপায়ার্ড হলেন এবং এটা কিভাবে চলমান থাকবে? আপনি জানেন যে লালমনিরহাট হলো উত্তরবঙ্গের একটি প্রান্তিক জেলা। এখানে একেবারেই আমাদের চরাঞ্চল সহ অনেক জায়গা রয়েছে যেখানে অনেক দরিদ্র পরিবারের মেয়েরা বসবাস করে। তো এই যে দরিদ্র পরিবারের মেয়েরা, তারা কিন্তু যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য তাদের পরিবারের নেই বা তাদের অভিভাবকদের নেই। ফলে যে ঘটনাটা ঘটছে যে তারা হলো যৌতুকের কারণে অনেক সংসারে অশান্তি তৈরি হচ্ছে এবং সামাজিক অপরাধগুলো সংঘটিত হচ্ছে। এটা থেকে আমাদের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু মহোদয়, উনি 2003 সালে একটি কর্মসূচি নিয়েছিলেন আলোকিত লালমনিরহাট। সেটারই একটা পরিবর্তিত রূপ হিসেবে আজকে আমরা 2026 সালে এটা শুরু করেছি। আমরা আশা করি এটা চলমান থাকবে। আমাদের আলোকিত লালমনিরহাট জেলায় আমাদের সবার প্রিয় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যার, তিনি যে উদ্যোগটা নিয়েছেন, আমার আসলে এতটাই আনন্দ লাগতেছে যে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আর সমাজের জন্য আমি মেসেজ দিতে চাই যাতে আমাদের মতো সব যুবক সমাজরা যৌতুকবিহীন বিয়ে করে, কারণ যৌতুক ইসলাম সাপোর্ট দেয় না, এটা হলো হারাম সময়তে। অনেক বেশি ভালো লাগতেছে। আমি মন্ত্রী মহোদয়ের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে এত ভালো একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই উৎসবমুখর অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নবদম্পতিদের শুভ পরিণয় সম্পন্ন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু MP। আসাদুল হাবিব দুলু এর আগে যখন খাদ্য উপমন্ত্রী ছিলেন, তখনই জেলা জুড়ে জুয়া, মাদক, বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধে আলোকিত লালমনিরহাট নামক এই আন্দোলনের সূচনা করেছিলেন। আপনারা জানেন যে যৌতুকের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত আমাদের বোনদের সংসার ভেঙে যাচ্ছে এবং নারীরা নির্যাতিত হচ্ছে। এটি একটি সামাজিক অপরাধ হিসাবে দেখা হচ্ছে। আইনের দৃষ্টিতেও যৌতুক নেওয়া নিষেধ, ধর্মীয় দিক থেকেও নিষেধ। আমরা চেষ্টা করতেছি আমাদের এই জেলার ভিতরে আগামী দিনে যে বিয়েগুলো অনুষ্ঠিত হবে, সব বিয়েগুলো যাতে যৌতুকবিহীন হয়। এতে করে আমি মনে করি পারিবারিক ব্যক্তিগত জীবনে শান্তি ফিরে আসবে এবং তাদের ভিতরে এই দাম্পত্য বন্ধনটা অটুট থাকবে। এই প্রত্যাশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা কিন্তু আজকের প্রতীকী হিসাবে 7টি পরিবারের 7টি ছেলে এবং 7টি মেয়ের এখানে বিবাহ দেওয়ার ব্যবস্থা করেছি। ভবিষ্যতে কি এই উদ্যোগ অব্যাহত থাকবে, চলমান থাকবে? অবশ্যই, কারণ আলোকিত লালমনিরহাটের তো একটা বড় অংশ জুড়ে আছে যৌতুক। যৌতুকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, এটি ক্রমান্বয়ে আরও আমরা বিস্তৃত করব এবং সকল মানুষের এখানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এটা অব্যাহত থাকবে আমাদের। আজ তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। দেশের দুর্যোগ মোকাবেলায়, জলোচ্ছ্বাস ও বন্যায় জানমালের ক্ষয়ক্ষতি কমাতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে প্রাকৃতিক, মনুষ্য সৃষ্ট এবং আবহাওয়াজনিত দুর্যোগ মোকাবেলা ও প্রতিরোধে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের যাত্রা শুরু করেছে তার হাত ধরেই। প্রধানমন্ত্রী তারেক রহমান ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন। মন্ত্রিত্ব তার কাছে কেবল একটি দায়িত্ব, কিন্তু লালমনিরহাটের মাটি আর মানুষের ভালোবাসা তার আজীবনের সঞ্চয়। আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সাথে সমন্বয় করে তিনি এক শান্তিপূর্ণ লালমনিরহাট গড়ে তুলেছেন। লালমনিরহাট জেলা একটি সীমান্তবর্তী জেলা এবং বাংলাদেশের অন্য যে কোনো জেলার চেয়ে এই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কম্পারেটিভলি বেটার এবং এখানে অপরাধ প্রবণতাও অপেক্ষাকৃত কম।
আসাদুল হাবিব দুলু খুবই মানবদরদী মানুষ। সাধারণ জনগণের সমস্যা সমাধানে এলাকা ঘুরে দেখেন এবং গরিব, দুঃখী ও অসহায় মানুষদের দুঃখ দুর্দশায় সবসময় পাশে থাকেন। আসাদুল হাবিব দুলু একটি নাম, একটি ইতিহাস। শহীদ মুক্তিযোদ্ধার রক্ত যার ধমনীতে, আধুনিক বাংলাদেশের স্বপ্ন যার চেতনায়। তিনি তিস্তার অতন্দ্র প্রহরী, নতুন প্রজন্মের আলোকবর্তিকা। এক সমৃদ্ধ ও আলোকিত লালমনিরহাটের স্বপ্নে বিভোর এই মহানায়ক এগিয়ে চলুক তার আপন মহিমায়। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি এক ঐতিহাসিক জায়গায়, যেখান থেকে শুরু হয়েছিল তিস্তা বাঁচায় আন্দোলন। যার ডাকে সাড়া দিয়ে এই তিস্তা বাঁচায় আন্দোলনে হাজারো মানুষ যোগ দিয়েছিল তিনি লালমনিরহাট জেলার গণমানুষের নেতা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। তিনি এই আন্দোলনকে সফল করার জন্য সর্বাত্মক কাজ করেছেন এবং এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা এখন কথা বলবো এই অঞ্চলের মানুষকে নিয়ে, তার ভাবনা এবং পরিকল্পনার কথা। মাননীয় মন্ত্রী মহোদয়, এটিএন বাংলার পরিবর্তন অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়, ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আপনি তিস্তা বাঁচায় আন্দোলন শুরু করেছিলেন। আপনার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছিল এবং আমরা দেখেছি যে আপনি হাঁটু পানিতে নেমে এই আন্দোলন শুরু করেছিলেন এবং এটা বাস্তবায়ন করার জন্য এখনও চালিয়ে যাচ্ছেন। আপনার ঠিক এই মুহূর্তে আপনার কী কী স্মৃতি মনে পড়ছে যদি বলতেন? আমার তো অনেক স্মৃতি, কষ্টের স্মৃতি আছে, মধুর স্মৃতিও রয়েছে। সে কারণে আমি যেহেতু তিস্তা পাড়ের সন্তান, তিস্তা ঘিরে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা পরিবাহিত হতো। এই তিস্তা শুকিয়ে মরুভূমি হয়েছিল, সেখানে আমি একটা আন্দোলন করেছিলাম পানির ন্যায্য হিস্যার দাবিতে, জাগোবাহে তিস্তা বাঁচাই। সে আন্দোলনে সাধারণ মানুষের যে উপস্থিতি, অংশগ্রহণ ছিল, তার পাশাপাশি আমি আশ্চর্য হয়ে গেছি যারা প্রতিবন্ধী ছিল, যারা দৃষ্টি প্রতিবন্ধী ছিল, শারীরিক প্রতিবন্ধী, তারাও এসেছে, অংশগ্রহণ করেছে। শত শত স্কুলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। অর্থাৎ যেটাকে বলা হয় গণজাগরণ, গণ আন্দোলনে পরিণত হয়েছিল। এই তিস্তা পাড়ে চরের মধ্যে আমরা 48 ঘন্টা দিন রাত অবস্থান করেছি। এই ধুধু বালুচরে মানুষ ঘুমিয়েছে, আবার জেগে উঠেছে, আবার স্লোগান তুলেছে জাগোবাহে তিস্তা বাঁচাই। ঘুমের থেকে জেগে উঠে আবার বলে জাগোবাহে তিস্তা বাঁচাই। পানিতে নেমে দেখিয়েছে বিশ্ববাসীকে যেখানে কোনো পানি নেই, শোভাযাত্রা করে দেখিয়েছে পানি নেই। এবং আমাদের এখন মাননীয় প্রধানমন্ত্রী, উনি 18 তারিখ যুক্ত হয়েছিলেন আন্দোলনে। এটি আমার কাছে বিশাল আনন্দের বিষয় যে উনি প্রতিশ্রুতি দিয়েছেন যেটি উনি বাস্তবায়ন করবেন। মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার বলেছেন এই যে তিস্তা ব্যারেজ বাস্তবায়ন মহাপরিকল্পনা। তো এই এবং কিছুদিন আগেও আমরা জাতীয় সংসদে শুনেছি যে এটা নিয়ে উনি মহাপরিকল্পনা করছেন এবং বাস্তবায়নের জন্য কাজ করছেন। তো ঠিক এই মুহূর্তে এই প্রকল্প বাস্তবায়ন কোন জায়গাটা রয়েছে এবং বাস্তবায়ন অগ্রগতি কী পর্যায়ে রয়েছে? না, এটা একটা কারিগরি কমিটি উনি গঠন করে দিয়েছেন, ওই সমীক্ষা করছেন যে তিস্তায় শুধু বাঁধ নির্মাণ করে ড্রেজিং করে তিস্তার সমস্যা সমাধান করা যাবে না, তিস্তার যাতে শুকনো মৌসুমে পানি ধরে রাখা যায়, রিজার্ভার তৈরি করা হবে, সেইভাবে একটা পরিকল্পনা হচ্ছে। এবং আশা করি যে শীঘ্রই সেই কারিগরি কমিটি তাদের রিপোর্ট জমা দিলেই মূল কাজে হাত দিবে এবং তারপরে হয়তো কোনো এক সময় এটা একনেকে পাশ করে আমরা কাজ শুরু করব। আমি মনে করি এটি জিওবি ফান্ড থেকে করা সম্ভব। 15,000 কোটি টাকা 5 বছরে আমাদের জন্য আমার মানে খুব বেশি প্রয়োজন নাই। তবে কারিগরি সহায়তার দরকার হবে। আন্তর্জাতিকভাবে যারা নদী শাসনে অভিজ্ঞ সেই সমস্ত দেশকে আমরা এখানে তাদের সহযোগিতা নিতে পারি। এই প্রকল্প বাস্তবায়নে কোনো হুমকি বা চাপ রয়েছে কি? না, এটা তো আমাদের আভ্যন্তরীণ সমস্যা, এখানে চাপের তো কোনো প্রশ্নই আসে না। আমরা যেখানে মরণ ফাঁদ হিসাবে তিস্তা দেখা দিয়েছে সেখানে তো আমরা আমাদের কার্যক্রম করব। আর আন্তর্জাতিক নদী হওয়ার কারণে পার্শ্ববর্তী ভারত একতরফাভাবে পানি যে প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে, যার কারণে তিস্তার আজকে শুকিয়ে যাওয়া অবস্থা হয়েছে। ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, আমার মনে হয় যে আমাদের আন্তর্জাতিক নদীতে যতটুকু আমাদের পানি হিসা সেটা দিলেই তো আমাদের কোনো সমস্যা থাকে না। জি মাননীয় মন্ত্রী, এই অঞ্চলের সাধারণ মানুষ আপনাকে অনেক বেশি ভালোবাসে এবং বারবার তারা ভোট দিয়ে জাতীয় সংসদে আপনাকে পাঠিয়েছে। তাদের কাছে আপনার প্রতি অনেক বেশি প্রত্যাশা। তো এই প্রত্যাশাগুলো পূরণ করার জন্য আপনি কিভাবে কাজ করছেন? আমি মনে করি যে আমি একটা সীমান্তবর্তী জেলা, এখানে উন্নয়ন বৈষম্য হয়েছে অতীতে অনেক, কোনো ধরনের উন্নয়ন সংগঠিত হয়নি। উন্নয়নের চাহিদা তো রয়েছে। সর্বোপরি এলাকার মানুষ প্রচুর বেকার, কর্মসংস্থান নেই, এলাকায় কোনো শিল্প কারখানা নেই।
আমরা মনে করি তিস্তার এই মহাপরিকল্পনার মাধ্যমে কিন্তু দ্বিতীয় পর্যায়ে শিল্প কারখানা নির্মাণের একটা পরিকল্পনা রয়েছে। আমি মনে করি সেটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি আপনারা জানেন আমি আর একটা আন্দোলন করি, আলোকিত লালমনিরহাট। এটি সামাজিক অপরাধ নিয়ন্ত্রিত আন্দোলন। এই যে সমাজে এখন জুয়া, মদ, মাদকাসক্ত, যৌতুক এবং বাল্যবিবাহ কুড়ে কুড়ে সমাজের অশান্তি বিরাজ করছে। কম বেশি অনেক পরিবার এখানে আক্রান্ত হয়েছে। আশা করি যে উন্নয়নের পাশাপাশি যদি আমরা সামাজিকভাবে যদি এটা করতে পারি এই সামাজিক আন্দোলনটা, তাহলে সমাজে পরিবারে অবশ্যই শান্তি ফিরে আসবে, মানুষ ভালোভাবে বেঁচে থাকতে পারবে। এই অঞ্চলের সাধারণ মানুষ চায় সুস্থভাবে বেঁচে থাকতে। তারা চায় তাদের সন্তানকে স্কুল কলেজে পাঠিয়ে সুস্থ শিক্ষার পরিবেশ পেতে। তারা চায় থানায় যাওয়ার পর পুলিশ থেকে ভালো সার্ভিস পেতে। তারা চায় হাসপাতালে গেলে সুচিকিৎসা পেতে। তো এই ছোট ছোট চাওয়াগুলো পূরণ করার জন্য আপনি কিভাবে কাজ করবেন? না, এটা তো আপনারা জানেন যে বিগত সরকারের আমলে শিক্ষা এবং স্বাস্থ্য খাত দুটো এক এক ধ্বংসের শেষ সীমানায় পৌঁছায় গেছে। এখানে অনিয়ম, দুর্নীতি, অবহেলা, আজকে মানুষ ঠিকভাবে স্বাস্থ্যসেবা পায় না, তারপরে শিক্ষাক্ষেত্রে তেমন লেখাপড়া হচ্ছে না, সেগুলোতে আমরা কাজ করছি। এবং এই দীর্ঘ 17 বছরের জঞ্জাল তো আমরা 1-2 মাসে শেষ করতে পারবো না, তবে আমরা একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা মনে করি যে জাতি বা আমার অঞ্চলের মানুষ আগামী 6 মাস 1 বছরের মধ্যে এটা সুফল দেখতে পাবে। আপনি মাননীয় মন্ত্রী হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এই মন্ত্রণালয় সারা বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে কাজ করে থাকে। তো বিভিন্ন ধরনের দুর্যোগ রয়েছে, যেমন বন্যা, সাইক্লোন সহ। এই সকল দুর্যোগে সাধারণ মানুষের প্রাণহানি এবং সম্পদ রক্ষায় এই মন্ত্রণালয় কিভাবে কাজ করছে এবং এই কার্যক্রম আরও বৃদ্ধির ব্যাপারে আপনার কী ধরনের কর্মপরিকল্পনা রয়েছে? এটা তো আপনারা জানেন, যখন বন্যা হয় তখন আমরা বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছি অনেক, নতুন করে অনেকগুলো আবার নির্মাণের প্রক্রিয়াধীন রয়েছে। যে অঞ্চল কোস্টাল এরিয়ার মধ্যে সাইক্লোন হয় সেখানে সাইক্লোন শেল্টার বানানো হয়, যাতে এই ধরনের দুর্যোগ সংগঠিত হলে এখানে লোক নিরাপদে আশ্রয় নিতে পারে। তখন তাৎক্ষণিকভাবে আমরা হয়তো খাদ্য সহায়তা দিয়ে থাকি যাদের খাদ্যের কষ্ট থাকে। তারপর যখন তারা বাড়িতে ফিরে যায় তাদের পুনর্বাসনের কার্যক্রম আমাদের রয়েছে। তাদেরকে সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা নানান কর্মসূচি গ্রহণ করেছি, যাতে করে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে। লালমনিরহাট জেলায় অতীতে এমন কিছু হয়নি যেটা সাধারণ মানুষের জন্য খুব দরকার। এই ধরনের সাধারণ মানুষকে আরও বেশি সম্পৃক্ত করার জন্য, সাধারণ মানুষকে আরও বেশি উন্নয়ন করার জন্য আপনার কী ধরনের কর্মপরিকল্পনা রয়েছে? তার মধ্যে তো অন্যতম বললাম এই যে তিস্তা মহাপরিকল্পনা, এটি মানুষের প্রাণের দাবি। এটি শুধু লালমনিরহাট নয়, বৃহত্তর রংপুরের 5টি জেলার মানুষের এটা দাবি ছিল। এটি বাস্তবায়ন হয়ে গেলে মানুষের যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, যে সমৃদ্ধশালী অঞ্চল ছিল তিস্তা, সেটা ফিরে আসবে, কর্মসংস্থান তৈরি হবে। এর বাইরে তো মানুষের আকাঙ্ক্ষা রয়েছে শিক্ষা ক্ষেত্রটাকে স্বাভাবিকভাবে যাতে শিক্ষার মান উন্নয়ন করা যায়, স্বাস্থ্যক্ষেত্রটাকে স্বাভাবিক করা যায়। এর বাইরেও কিছু দাবি রয়েছে। যোগাযোগের ক্ষেত্রে এখানে একটা পরিত্যক্ত বিমানবন্দর রয়েছে, এটা ব্রিটিশ আমলে নির্মিত হয়েছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রয়েছে। এটা 1200 একরে নির্মিত। অনেকেই বলে যে এটা এশিয়ার মধ্যে বৃহত্তম। এটাকে আমরা চালু করার ব্যবস্থা গ্রহণ করছি। পাশাপাশি লালমনিরহাট জেলার 5টি উপজেলা একটি সড়ক দ্বারা সংযুক্ত, কিন্তু এই সড়কটা খুবই নিম্নমানের। এটাকে আমরা 4 লেন করার চেষ্টা করব। আমাদের একটা পরিত্যক্ত ল্যান্ডপোর্ট আছে মগলহাট, এটা চালু করার দাবি রয়েছে এই এলাকার মানুষের। সর্বোপরি আর কি মানুষের আর্থসামাজিক উন্নয়নের বহু ধরনের দাবি রয়েছে। আমরা যেহেতু জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, জনগণকে সম্মান জানিয়ে এই কাজগুলো পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা দেখেছি আপনি সবসময় আন্দোলন, সংগ্রাম এবং প্রতিবাদে জড়িয়ে ছিলেন এবং বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমেও আপনি সঙ্গে ছিলেন। তো আমরা এটাও দেখেছি যে আলোকিত লালমনিরহাট নামে যে সংগঠনটি রয়েছে, এটার প্রধান উদ্যোক্তা আপনি, এবং এই সংগঠনকে দিয়ে আপনি সমাজের বাল্যবিবাহ বন্ধ, এরপর যৌতুক বিরোধী কার্যক্রম এবং সমাজ থেকে সন্ত্রাস, মাদক মুক্ত করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন। সেই ক্ষেত্রে খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা অনেক বড় ভূমিকা রাখতে পারে। তো এই জায়গাটায় আপনি কিভাবে কাজ করছেন? আপনারা জানেন যে একটা সুস্থ মানুষ তৈরি করতে গেলে তাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। সে কারণেই খেলাধুলাটা খুবই অপরিহার্য। আজকে যুব সমাজ কিন্তু খেলার মাঠ থেকে বাড়িতে ফিরে গেছে। তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি। অনেকগুলো কমিটি ইতিমধ্যে গঠন করে দিয়েছি, যারা এখানে হারিয়ে যাওয়া গ্রামের খেলাধুলাগুলো চালু করবে। ঐতিহ্যবাহী খেলা ছিল আমাদের অঞ্চলে হাডুডু, ঠুস, দাঁড়িয়াবান্ধা, চেঙ্গুপেন্টি, যেগুলো একসময় এই এলাকার মানুষের প্রচুর আনন্দ দিত। পাশাপাশি জাতীয় খেলা হিসাবে ফুটবল, ক্রিকেট, ভলিবল, এগুলোকে আমরা অনেকগুলো উপকমিটি গঠন করে দিয়েছি, তারা কাজ করছে। আমরা শীঘ্রই
চাবো যে গ্রাম থেকে শহর পর্যন্ত এই যুবকরা যাতে সবাই খেলার মাঠে ফিরে আসে। অতীতে আমি অনেক বড় বড় খেলার ব্যবস্থা করেছি, সেখানে অনেকেই অংশগ্রহণ করেছে, কিন্তু স্বৈরাচারী সরকারের নানান বাধা নিষেধে আমরা সেভাবে কাজটা করতে পারিনি। তার বাইরে আরেকটি কর্মকাণ্ড আমি করি, সেটা হলো সাংস্কৃতিক অঙ্গন। আমাদের এই অঞ্চল তো হচ্ছে ভয় অপ্রসিদ্ধ অঞ্চল, লোকসঙ্গীতের অঞ্চল। সম্রাট সুর সম্রাট আব্বাস উদ্দিন এই ভয়াকে জগৎ বিখ্যাত করে তুলেছে। আমরা বিভিন্ন একাডেমিকে এখানে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি, সেখানে প্রচুর শিক্ষার্থী সেখানে অংশগ্রহণ করছে। আমি মনে করি খেলা এবং ক্রীড়া এটি একটি সুস্থ সমাজের জন্য অপরিহার্য। জি, মাননীয় মন্ত্রী মহোদয়, এই অঞ্চলের কর্মসংস্থান সৃষ্টির জন্য, সাধারণ মানুষের যুবকদের ক্ষেত্রে কর্মসংস্থান আরও বেশি বৃদ্ধি করার জন্য শিল্প কারখানা স্থাপন এবং শিল্প কারখানা বৃদ্ধি করা অনেক বেশি প্রয়োজন বলে মনে করি আমরা। সো এই জায়গাগুলোতে আপনি কীভাবে কাজ করছেন? না, আমি একটু আগে বললাম যে এই যে তিস্তা মহাপরিকল্পনার কিন্তু দ্বিতীয় স্তরে এগুলো রয়েছে। এখানে স্যাটেলাইট শহর হবে, এখানে হাউজিং হবে, এখানে শিল্প ইকোনমিক্যাল জোন করার পরিকল্পনা রয়েছে। সুতরাং এটা একটা বিরাট কর্মযজ্ঞ তৈরি হবে এই অঞ্চলে। এর বাইরেও আমি বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় মালিকদের সঙ্গে বৈঠক করেছি, তারা আগ্রহ প্রকাশ করেছে। তারা ইতিমধ্যে অনেক কোম্পানি আমার এলাকায় সার্ভে করেছে, তারা আমাদের এলাকার আইন শৃঙ্খলা, মানুষের সরলতা, জমির দাম কম, এগুলো বিবেচনা করে তারা শীঘ্রই এখানে শিল্প কারখানা স্থাপন করবে। স্থানীয়ভাবে শিল্প কারখানা হয়ে গেলে আমাদের অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। জি, মাননীয় মন্ত্রী, আপনার অনেক মূল্যবান কথা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তিস্তা নদীর তীরের এই স্নিগ্ধ বাতাস আর আপনাদের অফুরন্ত ভালোবাসার সাথে নিয়ে আমাদের আজ বিদায় নিতে হচ্ছে। আজকের এই আয়োজন সফল করার জন্য আমরা লালমনিরহাটের প্রতিটি মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো জেলায় নতুন কোনো চমক নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এটিএন বাংলা। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।